নমস্কার, সন্ধ্যের আড্ডায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি কনিষ্ক সাহার লেখা কিছু ভয়ের গল্পের সমগ্র। এবার শুরু হতে চলেছে আজকের গল্প আয়নার ওপাশে। মাঝরাতে আমার ঘুমটা ভেঙেছে, সারা গা ঘেমে যাচ্ছিল। এই নিয়ে এই সপ্তাহে এটা তৃতীয়বার। বারবার মনে হচ্ছিল সে যেন আমাকে আর আমার বাচ্চাদের মারতে আসছে। আমি একটা বিভীষিকায় জীবন কাটাচ্ছিলাম। আমার সাহায্য কেউ করতে পারতো না, না পুলিশ, না কোনো ডাক্তার। সবথেকে বাজে ব্যাপার যে আমি কাউকেই সত্যি বলতে পারছি না। বললেই আমাকে কোনো না কোনো মানসিক হাসপাতালে ভর্তি করিয়ে দেবে, হয়তো আমার সন্তানদেরকে নিয়ে অন্য কোনো পরিবারকে দিয়ে দেবে, যা কিনা একদিক দিয়ে ভালোই হবে। একজন মানসিক ভারসাম্যহীন বাবার সাথে থাকার থেকে তো ভালোই। এই সবেরই শুরু হয় আজ থেকে 1 বছর আগে, যখন আমার স্ত্রীকে মৃত অবস্থায় তার অফিসের ওয়াশরুমে পাওয়া যায়। আমার এখনও মনে আছে সেই দিনটা, যেদিন কিনা আমাকে ওর অফিসের একজন ফোন করে সেই মর্মান্তিক খবরটা দেয়। ওর দেহটা পাওয়া গেছিল একটি ভাঙা আয়নার সামনে, যার টুকরোগুলো ওর হাতে ঢুকে গেছিল। ওর গলা কেটে রক্ত বেরিয়ে আসছিল, ওর সারা গায়ে আরও কিছু জায়গায় কাটার দাগ। পুলিশ ভেবেছিল যে আমার স্ত্রী আত্মহত্যা করেছে, কারণ বাথরুম ভেতর থেকে বন্ধ ছিল, আর ওই সময় ও ছাড়া ওখানে আর কেউ ছিল না। কিন্তু আমি জানি ও আত্মহত্যা করেনি। ও কখনো আমাদের ছেড়ে যাওয়ার কথা স্বপ্নেও ভাববে না। আর আত্মহত্যা করার হলে গলায় দড়ি দিত, হাত কাটত। এরকম বিভৎসভাবে কখনোই আমার স্ত্রী নিজেকে মারবে না। ওর যাওয়ার পরে আমিও ডিপ্রেশনে চলে গেছিলাম। জীবনে এমনি কষ্ট কম ছিল না, তার উপর থেকে একটা অজানা ভয় এসে ঢুকলো মাথায়। একদিন মাঝরাতে বাথরুম থেকে ফিরে শুতে যাব, হল ঘরে রাখা আয়নাটার দিকে কি মনে হতে চোখ পড়ল। আমার প্রতিচ্ছবিটা যেন একটু আলাদা লাগছিল। জানি অন্ধকারে নিজেকে আয়নায় দেখলে একটু আলাদা ধরনের লাগে, কিন্তু যখন আমি আয়নার কাছে গিয়ে দেখলাম, তখন আমার গায়ের রক্ত হিম হয়ে গেল। আয়নায় যে দাঁড়িয়েছিল সে আমি নই, সে অন্য কেউ, যেন আমার কোনো বিকৃত রূপ। পিঠ বেঁকানো, গলাটা অস্বাভাবিক লম্বা। ওই জিনিসটা আয়নার মধ্যে দাঁড়িয়ে আমারই দিকে তাকিয়ে হাসছিল। আমি তাড়াতাড়ি গিয়ে ঘরের আলো জ্বাললাম, কিন্তু এখন আর আয়নায় কেউ নেই, সব স্বাভাবিক। আমি ভাবলাম যে অন্ধকারে নিশ্চয়ই ভুলভাল দেখেছি। পরদিন সকালে কোনো আয়নার দিকে তাকালেই রাতের ঘটনাটার কথা মনে পড়ে যাচ্ছিল। আমি কোনো আয়নার সামনে যেতে পারছিলাম না, আর কোনো অন্ধকার ঘরে কোনো কাঁচ, আয়না বা এমন কোনো বস্তু যাতে নিজের প্রতিফলন দেখা যায়, আমি যাওয়া বন্ধ করে দিলাম। ভয়টা আমাকে ধীরে ধীরে গ্রাস করছিল। নিজের 2 ছেলেকেও বলে রেখেছিলাম আয়নার থেকে দূরে থাকতে। নিজের থেকেও বেশি ওদের দুজনকে নিয়ে চিন্তা আমার। আমার ছেলেরা আমার কথা শুনে প্রশ্ন করত, কেন মানা করছি, কি হয়েছে? কিন্তু আমার কাছে কোনো উত্তরই ছিল না। আমি তো এটাও জানতাম না যে আমি যেটা দেখেছি সেটা আদৌ সত্যি কিনা। আমার মন আমাকে বলছিল যে যা দেখেছিস তা শুধু মনের ভুল। কিন্তু কেন জানি না, মনের কোনো এক কোণে আমার মনে হচ্ছে আয়নার ওপারে কেউ হয়তো আছে, যে অপেক্ষায় আছে যাতে আমি কোনো ভুল করি। সেদিন আমার ছোট ছেলে তার বন্ধুর বাড়ি যায়। সেখানে ওরা হয়তো ব্লাডি ম্যারি বলে একটা খেলা খেলছিল। অন্ধকার বাথরুমে গিয়ে আয়নার সামনে 3 বার ব্লাডি ম্যারি বলতে হবে। ব্লাডি ম্যারির আত্মা নাকি দেখা যায়। আমার ছোট ছেলে কোনোদিন আমার কথা শোনেনি, কিন্তু সেদিন সেও সেই খেলাটা খেলতে চায়নি। পরে হয়তো বন্ধুদের কথায় খেলতে বাধ্য হয়েছিল। এখনও আমি জানি না পরিষ্কারভাবে সেদিন কী হয়েছিল। বিভিন্ন লোকে বিভিন্ন কথা বলে। বাইরে সবাই নাকি হঠাৎই আমার ছেলের চিৎকার শুনতে পায়। তারা ভেতরে গিয়ে দেখে আমার ছেলে মাটিতে পড়ে আছে, আর তার 2 হাত পুড়ে যাওয়ার দাগ। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরের দিন ওর জ্ঞান ফেরে। কীভাবে হলো, কেন হলো, কেউ কিচ্ছু বলতে পারল না। ঠিক যেমন আমার স্ত্রীর মৃত্যুর কারণ কেউ কিচ্ছু বলতে পারেনি। আমি একরকম ভেঙেই পড়েছিলাম। ছোট ছেলে সুস্থ হতে তাকে বাড়ি নিয়ে এসেছিলাম, কিন্তু সেই ঘটনাটার পর থেকে আমার ছেলের ব্যবহারে কিছু পরিবর্তন লক্ষ্য করতে শুরু করে দিলাম। প্রথমে ভেবেছিলাম ওরম একটা ঘটনায় ভয় পাওয়ার জন্যই হয়তো এরকম হয়ে গেছে, ডাক্তাররাও তাই বলেছিল। কিন্তু আমি ধীরে ধীরে বুঝতে পারলাম কিছু একটা ব্যাপার আছে।
আমার ছোট ছেলে চিরকালই মুখ চোরা ছিল, কিন্তু সে ঘটনার পর থেকে যেন কথা বলাই বন্ধ করে দিল। আমি যে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। কিছু সময় পর আমি জানতে পারলাম যে সে স্কুলও যাচ্ছে না। আর একদিন তো আমাদের প্রতিবেশী মহিলা আমাকে জানালো সেটা কি আমার ছেলেকে একটি পাখিকে ধরে তার ডানা ছিঁড়তে দেখেছে। অনেকে অনেক উপদেশ দিয়েছিল। কেউ বলেছিল ছেলেটিকে কোনো ভালো মনের ডাক্তার দেখাতে, কেউ বলেছিল কোনো গুণিন বা ওঝাকে দিয়ে ছাড়াতে, কিন্তু আমার মনে হচ্ছিল না এতে তন্ত্র বা বিজ্ঞান আমার কোনো সাহায্য করতে পারে। আমি যা ভেবেছিলাম তা যদি ঠিক হয়, তাহলে কেউ বা কিছু আমার ছেলেকে মেরে তার জায়গায় আমার ছেলে সেজে আমার বাড়িতে থাকছে। জানি চিন্তাটা আজ খুবই, আমিও তাই ভেবে চিন্তাটা মাথা থেকে সরিয়ে দিয়েছিলাম, কিন্তু আমার ভয় বেড়েই চলেছিল। একদিন আমি নিজের ছোট ছেলেকে একটি বড় ছুরি নিয়ে তার ভাইয়ের ঘরের সামনে দাঁড়িয়ে থাকতে দেখলাম। আমি যখন জিজ্ঞেস করি যে এখানে সে কী করছে, তার জবাবে ও শুধু হাসল। আর সে কি হাসি! সেই হাসি মানুষের হতে পারে না। সেদিন প্রথমবার নিজের ছেলেকে দেখেই ভয় লাগছিল আমার। আমি ওর থেকে ছুরিটা নিয়ে ওকে শুতে যেতে বলি, কিন্তু সেটা না করে সে আমার পায়ে একটা জোরে লাথি মেরে চলে গেল। আমি রীতিমতো নিজের পা ধরে বসে পড়েছিলাম। আমি প্যান্টটা গুটিয়ে দেখি কালশিট পড়ে গেছে। একটা 10 বছরের বাচ্চার গায়ে এত জোর! তারপর আমার কোনো সন্দেহই রইল না। আমার আরেক ছেলের বয়স 13 বছর। আমি তার একই পরিণতি হতে দিতে পারতাম না। তাই আমি নিজের বড় ছেলেকে নিয়ে নিজের বাবা মায়ের কাছে চলে গেলাম। বাবা মা, এমনকি আমার বড় ছেলেও জানতে চাইল কেন ছোট ছেলেকে নিয়ে এলাম না, কিন্তু আমার কাছে কোনো উত্তরই ছিল না। সবাইকে কোনো না কোনো বাহানায় শান্ত করছিলাম। পালিয়ে এসেছিলাম নিজের বড় ছেলেকে নিয়ে, কিন্তু অনুতাপ আমার পিছু ছাড়ছিল না। নিজের ছোট ছেলেকে একা ফেলে এসেছি, এই চিন্তা ঘুরে ঘুরে মাথায় আসতে থাকলো। একদিন সাহস করে বাইরের ঘরের আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম। আজ এতদিন পর আয়নায় নিজেকে দেখছি। দাড়ি বেড়ে গেছে, চোখের নিচে কালি পড়ে গেছে। মনে মনে বলতে লাগলাম সব মনের ভুল। আয়নায় কেউই নেই। না, আয়নায় কেউই ছিল না, শুধু আমার প্রতিবিম্ব ছাড়া। কান্নায় ভেঙে পড়লাম। আমার ছোট ছেলে হয়তো কোনো মানসিক অসুস্থতার শিকার হয়েছে, আর আমি নিজের পাগলামির চোটে ওকে একা বাড়িতে বন্ধ করে রেখে চলে এলাম। এ কী করলাম আমি! নিজের ওপর আর নিজের এইসব চিন্তার ওপর তখন রাগ হতে শুরু করল। আহারে, ছোট্ট বাচ্চাটিকে কতই কষ্ট না পেতে হয়েছে আমার জন্য। তখনই আমার চোখ গেল ঘরের আলোটার দিকে। মনে পড়ে গেল এই জিনিসটা শুধু অন্ধকারের মধ্যেই আসে, আর আমি আলো জ্বালিয়ে আয়নায় নিজের দিকে তাকাচ্ছি। সঙ্গে সঙ্গে গিয়ে আলো বন্ধ করে আবার আয়নাটার দিকে তাকালাম। আয়নায় আমার প্রতিচ্ছবি ভেসে উঠল। আবছা, কিন্তু প্রতিচ্ছবিটা আমারই ছিল। আয়নায় নিজের অজান্তেই অনেকক্ষণ ধরে নিজের দিকেই তাকিয়েছিলাম। কেমন যেন একটা ঘোরের মধ্যে ছিলাম। যত তাকাচ্ছি ততই যেন প্রতিচ্ছবিটা বিকৃত হচ্ছে। ধীরে ধীরে প্রতিচ্ছবির পিঠ বেঁকে গেল, গলাটা লম্বা হয়ে গেল, দাঁতগুলো বেরিয়ে এলো ঠোঁটের ফাঁক দিয়ে। আমি পালাতে চাইলাম, কিন্তু কেউ যেন আমার পা দুটো মাটির সাথে গেঁথে গিয়েছে। চিৎকার করতে চেয়েছিলাম, কিন্তু মুখ নাড়াতে পারছিলাম না। ওই চিপটার হাত এবার আয়নার বাইরে বেরিয়ে এলো। সেই হাত এসে আমার হাতটাকে ধরল, আর তখনই এক তীব্র জ্বালা অনুভব করলাম নিজের হাতে। সেই ব্যথার জন্যই হয়তো আমার ঘোর কেটে গেছিল। আমি চিৎকার করে উঠলাম, নিজেকে ছাড়ানোর প্রাণপণ চেষ্টা করলাম, কিন্তু ওই শক্ত হাতকে নাড়াতেও পারলাম না। সে আমাকে সামনের আয়নার দিকে টেনে নিয়ে গেল। একটা অন্ধকার গহ্বরের মধ্যে কোথাও যেন তলিয়ে যেতে লাগলাম। এখন আমি আর নেই, আমার অস্তিত্ব নেই। শুধু আয়নার এপার থেকে দেখি যে আমার মুখোশ পরা সেই জীবটা আমারই আওয়াজে কথা বলে কিভাবে সবার সাথে দিন কাটাচ্ছে। এখন শুধু একটা আশা নিয়ে বেঁচে আছি, কবে আবার কেউ সাহস বা বোকামি করে কোনো অন্ধকার ঘরে আয়নায় নিজের প্রতিচ্ছবির দিকে এরমই আমার মতো করে তাকাবে। আর তারপর এতক্ষণ আপনারা শুনলেন আয়নার ওপাশে। এবার শুনবেন AM 106। সেবার রাতে অফিস থেকে ফিরতে একটু রাত হয়ে গেছিল। হাইওয়ে দিয়ে ক্লান্ত দেহে
আর ঘুম ভরা চোখে গাড়ি চালাতে চালাতে আসছিলাম। মাথায় শুধু একটাই চিন্তা, কতক্ষণে বাড়ি গিয়ে ঘুমোতে পারবো। সময় কাটানোর জন্য গাড়ির রেডিওটা অন করলাম। ইচ্ছে ছিল কোনো ভালো কুমার শানুর গান শোনার, কিন্তু যে চ্যানেলই চালাচ্ছি সেটাতেই হয় মহালয়া চলছে। এত রাতে মহালয়া চালাচ্ছি কেন রেডিওতে? চ্যানেল চেঞ্জ করতে করতে খুব করে একটা চ্যানেল পেলাম, AM 106। আগে কখনো এই চ্যানেলের নাম শুনিনি। চ্যানেলটায় কুমার শানুর পুরনো সব গান চলছিল। ভালোই চলছিল কিছুক্ষণ। হুট করে কেমন একটা অদ্ভুত ভারী গলায় মন্ত্র উচ্চারণ শুরু হলো, আর পিছন থেকে কোনো মানুষের ভয়ার্থ গুমানি। চ্যানেলটা চেঞ্জ করে দেওয়াই যেত, কিন্তু কী ভেবে করলাম। হঠাৎ আওয়াজটা বন্ধ হয়ে গেল। তারপর শোনা গেল কিছু নাম। জয়দীপ তফাদার, জন্ম 14ই নভেম্বর 1978, নিরুদ্দেশ জানুয়ারি 9, 1992। অদ্ভুত, এসব আবার কী শুরু হলো? এটাই ভাবলাম। জয়ন্ত ব্যানার্জি, জন্ম 11ই মার্চ, নিরুদ্দেশ 2 আগস্ট 2001। এরা কারা? জীবনানন্দ কর্মকার, জন্ম 3রা ডিসেম্বর, নিরুদ্দেশ সেপ্টেম্বর 6, 1999। তৃতীয় নামটার পর 3বার বিপ বিপের আওয়াজ হলো, তারপর আবার কুমার শানুর গান শুরু হয়ে গেল। আমি এরপর রেডিওটা বন্ধ করে দিলাম, আর বাকি রাস্তাটা ওভাবেই কাটালাম। কি ছিল ওটা? রেডিওর কোনো গণ্ডগোল, নাকি অন্য কিছু, নাকি কেউ মজা করছিলেন? ভোর 5:30টার সময় কীরম মজা করবে রেডিওতে? পরদিন অফিস গিয়ে রেডিও স্টেশনটার ব্যাপারে একটু খোঁজ নিলাম, কিন্তু অফিস বা আমার চেনাশোনার মধ্যে কেউই AM 106 নামের কোনো রেডিও স্টেশনের কথা শুনেনি। সেদিন রাতে বাড়ি ফেরার সময় আমি রেডিওটা চালালাম। ভালোই গান চলছিল। কী মনে হলো চ্যানেল ঘোরাতে লাগলাম। AM 106টা খুঁজতে লাগলাম। অনেকগুলো রেডিও চ্যানেল দিয়ে যাওয়ার পর এই চ্যানেলটা খুঁজে পেলাম না। যা, লেটা ঠেকেছি। জিনিসটার ব্যাপারে বেশি না ভেবে অন্য একটা রেডিও চ্যানেলে গান শুনতে শুনতে বাড়ি ফিরলাম। সেদিন বাড়ি ফিরে নিজের বউকেও জিজ্ঞেস করলাম AM 106 ব্যাপারে। আমাদের 20 বছরের বিবাহিত জীবনে কোনোদিনও নিজের স্ত্রীকে রেডিও নিয়ে প্রশ্ন করব, সেটা আমরা দুজনেই ভাবিনি। ও তো ধরেই নিল আমার হয়তো শরীর খারাপ করছে। তা যাও, কিছু একটা বাহানা মেরে ওকেও কাটিয়ে দিলাম। আমিও আর ওটাকে মাথায় রাখলাম না। কিন্তু ঠিক 1 সপ্তাহ পর আবার সেই রেডিও চ্যানেলের মুখোমুখি হতে হলো। সেদিন আবার রাতে বাড়ি ফিরছি। গাড়ির রেডিও চ্যানেল চেঞ্জ করতে করতে হঠাৎ পেলাম আবার সেই 106 নম্বর চ্যানেল। চ্যানেলটা আসতেই সেই গলা ভেসে উঠল। অমিত গাইন, জন্ম 18ই জুলাই 1982, নিরুদ্দেশ এপ্রিল 23, 2013। এগুলো এভাবে বলছে কেন? এই মানুষগুলোকে কি খোঁজার জন্য আমাদের এ ব্যাপারে বলা হচ্ছে? তাই যদি হয় তাহলে আর একটু বেশি তথ্য দেওয়া উচিত। বিজয় দেবনাথ, জন্ম 4 ফেব্রুয়ারি, নিরুদ্দেশ 13ই অক্টোবর 1945। 1945? এই মানুষটা বেঁচেও আছে? এদের কি আদেও কেউ আর খুঁজছে? সরলা অধিকারী, জন্ম জানুয়ারি 1, 1995, নিরুদ্দেশ জানুয়ারি 1, 2013। ব্যাপারটা রহস্যজনক। মারিয়া চক্রবর্তী, জন্ম 29 জুন 1963, নিরুদ্দেশ 28 নভেম্বর 2007। এটার পরই আবার স্বাভাবিক গান চলা শুরু করে দিলাম। রেডিও বন্ধ করে দিলাম। মনের মধ্যে তখন অনেকগুলো প্রশ্ন নাড়াচাড়া করছে। ভিতরে শুয়ে থাকা গোয়েন্দাটা জেগে উঠতে শুরু করেছিলাম। বাড়ি ফিরে আজকে প্রথমেই ল্যাপটপে সার্চ করলাম AM 106 দিয়ে। ভেবেছিলাম কিছু পাবো না, কিন্তু না, AM 106 বলে একটা ওয়েবসাইট আছে। লিঙ্কটা ওপেন করতেই দেখালো এই ওয়েবসাইটের আর বর্তমানে অস্তিত্ব নেই।
2-3 বার রিফ্রেশ মারলাম, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। এরপর যাদের নাম ওই চ্যানেলে দেওয়া হচ্ছিল তাদের নাম সার্চ করা স্টার্ট করলাম। প্রথমে টাইপ করলাম মারিয়া চক্রবর্তীর নাম। ওনার জন্ম সত্যিই 29শে জুনে হয়েছিল। ওনাকে শেষ দেখা গেছিল দার্জিলিং 2007-এ। দার্জিলিংয়ে নিরুদ্দেশ হওয়া মানুষের সাথে কি কলকাতায় কোনো রেডিও স্টেশনের সম্পর্ক আছে? এরপর সার্চ করলাম জয়দীপ তফাদার। এবারও যা তথ্য রেডিওতে বলেছিল সেগুলো ঠিক, কিন্তু এবারের লোকটাকে শেষ দেখা গেছিল অরুণাচল প্রদেশে। আরও কিছু লোকের নাম সার্চ করার পর আমি কিছু সিদ্ধান্তে পৌঁছালাম। প্রথমত, এই প্রত্যেকটা মানুষই যখন নিরুদ্দেশ হয় তারা কেউই কলকাতা বা তার আশেপাশে কোথাও ছিল না, শুধু একজনকে ছাড়া, যাকে হয়তো শেষবার হাওড়া স্টেশনে দেখা গেছিল। আরও একটা ব্যাপার, এরা যখনই নিরুদ্দেশ হয়েছে তাদের আগে কোনো এক সন্ন্যাসীর সাথে এদের যোগাযোগ হয়। আরও একটা ব্যাপার, এরা নিরুদ্দেশ হওয়ার আগে কোথাও একটা যাচ্ছিল। নিজেদের বাড়ির থেকে ভালোই দূরে ছিল এরা। কোথায় যাচ্ছিল এরা? নাকি কারোর থেকে পালাচ্ছিল? এরপর বেশ কিছুদিন কেটে গেছিল। AM 106-এর ব্যাপারে ভুলে গেছিলাম। আমি আমার কিছু বন্ধুদের সঙ্গে দার্জিলিং বেড়াতে গিয়েছিলাম। শিলা গায়েন, জন্ম সেপ্টেম্বর 12, 1970, নিরুদ্দেশ ফেব্রুয়ারি 9, 2004। জয়দেব ভট্টাচার্য, জন্ম 1904, নিরুদ্দেশ 1955। 1955? আমি কি ঠিক শুনলাম? এত পুরনো নিরুদ্দেশ হওয়া খবর? জিতেন্দ্র মালাকার, জন্ম 31 আগস্ট 1993, নিরুদ্দেশ অক্টোবর 27, 2031। 2031? তার মানে এটা এখনো হয়নি? ওরা কি ভুল কিছু বলল, নাকি আমি ভুল শুনলাম? ওরা কি জানিয়ে দিল এরপর কে নিরুদ্দেশ হতে চলেছে? সেদিন আমি আর আমার বন্ধুরা মিলে মাল রোডে একটা বারে গিয়ে খাওয়া দাওয়া করলাম, কিন্তু মনের মধ্যে এখনও সেই রেডিওর কথাটা চলে যাচ্ছিল। আমি ওদেরকে একবার AM 106-এর ব্যাপারে জিজ্ঞেস করলাম, কিন্তু কেউই এ ব্যাপারে কিছু শোনেনি বলল। পরদিন সকালে ট্রেকিংয়ের সময় তন্ময়, আমার এক বন্ধু, আমার একলা পেয়ে জিজ্ঞেস করলো কেন আমি ওই রেডিওটার ব্যাপারে জিজ্ঞেস করছিলাম। আমি বললাম ওটায় মাঝে মাঝে কুমার শানুর পুরনো গান চলে তাই। ও আমার দিকে অবিশ্বাসের দৃষ্টিভঙ্গিতে তাকালো। বোঝাই যাচ্ছিল বিশ্বাস করেনি আমার কথাটা। তারপর আমাকে বলল যে এরকম একটা রেডিও স্টেশনের ব্যাপারে সেও শুনেছে, কিন্তু ভালো গানের জন্য নয়। এক পুরনো অফিস কলিগ ওই স্টেশন নিয়ে গবেষণা করছিল। রাত দিন শুধু ওই স্টেশনটা নিয়ে তথ্য খুঁজে যেত। আমি জানতে চাইলাম ওই লোকটি এখন কোথায় আছে। তাতে ও বলল যে ও জানে না। হুট করে নাকি একদিন অফিসে আসা বন্ধ করে দেয়। একটা ইমেল স্রোত বয়ে গেল আমার সেই দ্বারা দিয়ে। আমারও কি তাহলে এরকমই পরিণতি অপেক্ষা করছে? তন্ময়কে দেখে বোঝা যাচ্ছিল ও আমাকে নিয়ে চিন্তিত। আমি ওকে বোঝালাম যে চিন্তা না করার জন্য। আমি ওই স্টেশনটা নিয়ে গবেষণা করছি না, শুধু গানগুলো ভালো লাগে বলে বললাম। তখনই তন্ময় আমাকে বলল যে ওর অফিস কলিগ বলেছিল যে ওই চ্যানেলে নাকি সারাক্ষণ কোনো অজানা মন্ত্রপাঠ শোনা যেত, আর তার পেছনে কোনো পুরুষ বা মহিলা কণ্ঠের গোয়ান, আর মাঝে মাঝে একটা ভারী কিছু পড়ার শব্দ, আর তারপর গোয়ানির আওয়াজ থেমে যেত। অফিস কলিগটির ধারণা ছিল যে ওই মন্ত্র বলিদানের মন্ত্র, আর যার গোয়ানির আওয়াজ শোনা যাচ্ছে তারই নাকি বলি হচ্ছে। এটাও বলল যে ওর অফিস কলিগ ধীরে ধীরে পাগলের মতো হয়ে গেছিল। ওর মনে হতো যেন সারাক্ষণ ওর ওপর কেউ নজর রাখছে। আমি ওকে বললাম যে আমি তো ওরম পাগলের মতো কোনো কিছু করছি না, তাই নির্ভাবনায় থাকতে। এরপর আর তন্ময়ের সাথে আমার কথা হয়নি, কিন্তু লক্ষ্য করেছিলাম তন্ময় কোনো দুশ্চিন্তায় পড়েছিল। পুরো সময়ই আমার ওপর সন্দেহের দৃষ্টিতে তাকাত। দার্জিলিং থেকে ফিরেই যেই নামগুলো শুনেছিলাম সেগুলো খোঁজ করা শুরু করলাম। লক্ষ্য করলাম তারা সবাই ওই একইভাবে নিরুদ্দেশ হয়েছিল যেমন আগের লোকেরা। জয়দেব ভট্টাচার্যকে নিয়ে গবেষণা সব থেকে বেশি ফলপ্রদ হলো। প্রথমত, অত পুরনো নিরুদ্দেশ হওয়ার ঘটনা খোঁজ লাগাতে গিয়ে মাথার ঘাম পায়ে পড়ছিল। সবার আগে যেটা জানা গেল, বীরভূমের এক গ্রামে তার বাড়ি ছিল। গ্রামের লোকেরা তাকে পাগল বলেই ধারণা করেছিল। সে নাকি আওয়াজ শুনতে পেত, বলতো দূরে কোথাও মন্ত্র উচ্চারণ শুনতে পাচ্ছে। একদিন হঠাৎই নিজের সব বালিশ বিছানা বেঁধে রাস্তায় বেরিয়ে পড়ল। ওর নিরুদ্দেশ হওয়ার আগে গ্রামে একজন সাধু বাবাকে দেখা গেছে।
জয়দেবের বাড়ি ছাড়ার পরের দিন থেকে ওই সাধু বাবাকেও আর পাওয়া যায়নি। তখনই আমার স্ত্রী পাশের ঘর থেকে এলো। আমরা দুজনেই গল্প করতে লাগলাম। হঠাৎ সে বলল যে আজ বাড়ি ফেরার সময় নাকি একটা রেডিওতে মহালয়া শুনতে পেয়েছি। আওয়াজটা অস্পষ্ট ছিল, কিন্তু তাও এরম অসময়তে মহালয়া কে চালায়? আমি জিজ্ঞেস করলাম কোন স্টেশন চালিয়েছিল সে। তাতে উত্তর দেয় AM 106। আমি ওকে বললাম ওটা হয়তো পুরনো কোনো রেকর্ডিং, রেডিওর কানেকশনের গণ্ডগোলের জন্য এরম শোনাচ্ছে। আমার কি মনে হতো ওকে জিজ্ঞেস করি যে শিওর কিনা যে মহালয়া চলছিল না অন্য কোনো মন্ত্রপাঠ। তাতেও বললো যে ও শিওর নয়, কোনো মন্ত্রপাঠ হচ্ছে। সেদিন রাতে ছাদে নিজের বাড়ির রেডিওটাকে নিয়ে AM 106 চালালাম, কিন্তু আজ আর কোনো আওয়াজ শোনা গেল না। অনেকক্ষণ অপেক্ষা করে থাকলাম, না কোনো আওয়াজ নেই। রেডিওটা অফ করতে যাব, হঠাৎ ফোন বেজে উঠল। দেখি তন্ময়। হুট করে এরকম অসময় ফোন করছে কেন? ফোন তুলে কিছুক্ষণ মানকেলাপ করার পর হুট করে আমাকে জিজ্ঞেস করে যে আমি AM 106 শুনছি কিনা। আজব তো, ছেলেটা টেলিগেনেসিস চ্যানেল আছে নাকি? আমি বললাম যে আমি শুনছি না, অবশ্য চ্যানেলটায় কিছু চলছিল না, তো সম্পূর্ণ মিথ্যে তো বলিনি। ও বলল যে ওর বিশ্বাস ওই রেডিও স্টেশনটা কোনো অলৌকিক শক্তির দ্বারা পরিচালিত। বহু যুগ আগে আসামে মা কামাখ্যাকে মা কেচাই খাতি রূপে পুজো করা হতো, আর মাকে প্রত্যেক বছর একটা নরবলি দেওয়া হতো, আর সেই নরবলি নাকি মা নিজেই বেছে নিত। মায়ের আওয়াজ যেই লোকটি শুনতে পেত তাকেই নাকি মা বেছে নিত নিজের নরবলির জন্য। তারপর সেই উপজাতির লোকেরা সেই মানুষকে গোপনে মায়ের কাছে নিয়ে বলি দিত। তন্ময়ের বিশ্বাস এর সাথে এই রেডিও স্টেশনের কোনো যোগাযোগ আছে। ওর কথাগুলো একটু হলেও কল্পনাপ্রসূত আর গাঁজাখুরি শোনানো। তন্ময়ের সাথে আর বেশি কথা না বাড়িয়ে আমি ছাদ থেকে নেমে আসলাম। হঠাৎ মাথায় একটা খটকা লাগলো। ছাদ থেকে বাড়ির সামনের রাস্তাটা দেখা যায়। সামনে কি কেউ দাঁড়িয়েছিল? আলখাল্লা পরা কেউ। জিনিসটা দেখার জন্য আর সিঁড়ি পেরিয়ে ছাদে উঠতে ইচ্ছে হলো না। আজ আবার বাড়ি ফেরার সময় রেডিওতে AM 106 চালানো, রীতিমতো সেই অজানা মন্ত্রপাঠ। পিছনে কার যেন গোঙানিরা হয়েছে। আজকাল রোজই এটা বাড়ি ফেরার সময় শুনি। আমার প্রিয় টাইম পাস হয়ে গেছে। হঠাৎ সব বন্ধ, আর 3টে বিপ আওয়াজ। বুঝলাম এবার নাম বলা শুরু হবে। জয়ন্ত অধিকারী, জন্ম এপ্রিল 10, 1993, নিরুদ্দেশ 14/10/2023। এ কি? এ তো আমার নাম আর জন্মদিন। জয়ন্ত অধিকারী, এ তো আমি। আর আজকেই তো 14 তারিখ। এতক্ষণ আপনারা শুনলেন AM 106। এবার আপনারা শুনবেন নরকের দরজা। কেউ কেউ বলে পিতৃপক্ষের সময় এই জগৎ ও অন্য জগতের দূরত্ব কমে যায়। আমাদের পিতৃপুরুষরা আমাদের দেখতে পায়, তাই এই সময় ওদের উদ্দেশ্যে তর্পণ করলে ওদের আত্মার মঙ্গলগতি হয়। কিন্তু আমি একটি অন্য গল্প শুনেছি। কল্পনা হলেও আরবান লেজেন্ড বলা ভালো। গ্রামেগঞ্জে যেমন কিছু লোককথা থাকে, এগুলো হলো সেরকমই শহরের লোককথা। তার ঘটনাটা এই যে, যদি কেউ পিতৃপক্ষের সময় লিফটে চড়ে 777 এটা 3বার টেপে, তাহলে সে নরকের ওপারে যেতে পারে। শুনতে বোকা বোকা লাগে। সেদিন যখন অফিসের কাজ শেষ করে লিফট দিয়ে নামছি, তখন চোখ গেল বোতামগুলোর দিকে। আমাদের অফিস 6 তলা, 7 নম্বর তলায় ছাদ। কি মনে হতে গ্রাউন্ড ফ্লোরের বোতামটা না টিপে 7 নম্বর ফ্লোরের বোতামটা 3বার টিপলাম। যথারীতি লিফট ওপরে উঠল। উঠেই এক ঝটকা দিয়ে থেমে গেল। দরজাটা খুলল না। প্রথমে ভাবলাম আমিও কি বোকাদের মতো অফিস কলিগদের কথায় বিশ্বাস করে এসব পাগলামো করছি। কেউ দেখলে কি ভাববে। লিফটের দরজা কিন্তু তখনও খোলেনি। এ কি, আমি আটকে গেলাম নাকি? লিফটের বোতামটা টিপতেই যাব, তখনই লিফটের দরজা খুলল। সামনে ন্যাড়া ছাদ, অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না।
কেন জানি না সেই অন্ধকারটার দিকে তাকাতে সেদিন গা শিরশির করে উঠেছিল। আমি তাড়াতাড়ি লিফটের দরজা বন্ধ করার বোতাম টিপে গ্রাউন্ড ফ্লোরের বোতাম টিপি। দরজা বন্ধ হতে লাগলো। আধ বন্ধ হওয়া দরজার ওপার থেকে এক মুহূর্তের জন্য মনে হলো কোনো ছায়ামূর্তিকে সেই অন্ধকারের থেকে এগিয়ে আসতে দেখলাম। চোখের ভুল কিনা জানি না, কিন্তু অফিস থেকে বেরিয়ে যখন যাচ্ছি তখন মনে হচ্ছে যেন ছাদের ওপর থেকে কেউ আমার দিকেই তাকিয়ে আছে। সেদিন রাতে ঘুমোতেও একটু দেরি হলো, কিন্তু একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। একটা প্রকাণ্ড কালো দরজার সামনে দাঁড়িয়ে আছি। তার সামনে একটি বয়স্ক লোক বসে আছে। গায়ে তার একটি ময়লা ধুতি ও গলায় গামছা। আমাকে ডেকেই বলে উঠল, নরকের দরজায় আপনার স্বাগত। মুখে একগাল বাঁকা হাসি নিয়ে খুলে দিল সেই প্রকাণ্ড দরজা। আমার সারা দেহ অসাড় হয়ে পড়েছিল। নিজের থেকেই যেন ভেতরে ঢুকে গেলাম। একটা অন্ধকার ঘর, তার মধ্যে হালকা আলো আসছে। সেটা কোথা থেকে আসছে তা বোঝা যাচ্ছে না। ঘরে আধমরা অবস্থায় পড়ে আছে কিছু মানুষ। সারা গায়ে অসংখ্য মারের দাগ। কারুর মাথা ফেটে গেছে, কারুর চোয়াল খুলে গেছে, বেশিরভাগের চোখে কালশিট পড়ে গেছে, কয়েকজনের তো নাক ভেঙে রক্ত গড়াচ্ছে। সবাইকেই বেঁধে রাখা হয়েছে দেওয়ালের সাথে। এ কোথায় চলে এলাম? কোনো জেল নাকি টর্চার চেম্বার? এরকম নৃশংসভাবে কে বা কারা এদের মেরেছে? এরা সবাই এখানে শাস্তি পাচ্ছে। ফিরে দেখি পেছনে এসে দাঁড়িয়েছে সেই বৃদ্ধ। কিন্তু এরা এমন কি করলো যে এরমভাবে মারা হয়েছে? আমার প্রশ্নের উত্তরে বৃদ্ধ একগাল হাসি নিয়ে বলল, এরা সবাই কখনো না কখনো অন্যের জিনিস, অন্যের স্ত্রী বা অন্যের সন্তানকে নিজের করার বা নেওয়ার চেষ্টা করেছে। ওই যে মেয়েটিকে দেখছ, সে নিজের মায়ের গয়নাগুলো চুরি করে, আর ওদিকে ওই লোকটি নিজের বাবার সম্পত্তিগুলোকে বাবার কষা মতো অনাথ আশ্রমে না দিয়ে নিজে ভোগ করেছিল। এদের সবাইকেই এভাবে মার খেতে হবে। আমার মনে পড়ে গেল ছোটবেলায় স্কুলে থাকাকালীন আমিও তো অমিতের টিফিন জোর করে কেড়ে খেয়েছিলাম। এছাড়া আরও অনেকবার শপিং মলে কলেজের সময় পারফিউম নিয়ে পালিয়েছিলাম। এরম পরিণতি কি তাহলে আমারও হবে? এই ভেবেই বলে উঠলাম, তাই বলে এত বাজেভাবে? ওদের কয়েকজনকে তো এমনভাবে মারা হয়েছে যে তাকানো অবধি যাচ্ছে না। এইটুকুতেই এরম হলে পরেরগুলো দেখবে কি করে? চলো। বৃদ্ধের পিছু পিছু দরজার কাছে গেলাম। পরের ঘরটিতে ঢুকতেই কানে আসলো হাসির আওয়াজ। বহু মানুষ পাগলের মতো হাসছে নয়তো কাঁদছে। আবার কেউ কেউ আবল তাবল বকে যাচ্ছে। কিন্তু ঘরে কোনো মানুষ নেই। শুধু ঝুলে আছে ঘরের ছাদ থেকে কালো কালো বস্তা, যার ভেতর থেকে ভেসে আসছে সেই হাসি কান্নার আওয়াজ। বৃদ্ধ একগাল হেসে বলল, এরা সবাই পাগল হয়ে গেছে। এদের মানসিক ভারসাম্য আর নেই। এদেরকে কালো বস্তার মধ্যে পুরে এমন উৎপীড়ন করা হয়েছে যে এরা এখন আর মানসিকভাবে সুস্থ দেয়। কেন? এদের কি দোষ? এরা সবাই কখনো না কখনো নিজের কামনার জন্য অন্যের ঘর ভেঙেছে। ওই যে বস্তাটা দেখছ, ও নিজের দাদার বউয়ের প্রতি আসক্ত হয়ে নিজের দাদাকে খুন করে, বউয়ের সাথে বিয়ে করে, আর এদিকের ছেলেটি নিজের অফিসের সিনিয়রের বান্ধবীর বন্ধু সেজে ওদের জীবনে ঢুকে দুজনের মাঝে ঝগড়া লাগিয়ে তাদের সম্পর্ক নষ্ট করে। তারপর সেই বান্ধবীকে নিজের বিছানায় তোলে। এরা সবাই কখনো না কখনো অন্যের স্ত্রী বা পুরুষকে নিজের করার জন্য অন্যের সম্পর্কে বিষ ঢেলেছে, কোথাও বাস্তবিক অর্থে, কোথাও শাব্দিক অর্থে। আমি চুপ করে দাঁড়িয়েছিলাম। ফুটে উঠেছিল আমার চোখের সামনে কলেজের সেই স্মৃতি। আমাদের ক্লাসের একটি মেয়ের সাথেও
একটি সিনিয়র দাদার সম্পর্ক। আমি প্রপোজ করার পরে মেয়েটি এই বলে মানা করে দেয় যে অন্য কারোর সাথে সম্পর্কে আছে, কিন্তু আমিও হাল ছাড়ি না, ওর সাথে বন্ধু হয়ে থাকি, বন্ধু হয়েই মিশি, এমনকি ওর বাড়িতে ওর মা বাবার সাথেও আলাপ জমিয়ে দেয়। এদিকে ওর বয়ফ্রেন্ড রীতিমতো সেই নিয়ে ঝামেলা করতে থাকে। একদিন ওর বয়ফ্রেন্ড আমাকে 2-3 ঘা ঘুষি চড়ও মেরেছিল। সেটা যখন মেয়েটি জানতে পারে তখন খুবই রেগে যায়। বলা ভালো, মেয়েটিকে জানিয়েছিলামও আমি। মুফতের সিম্পাথি পেতে কার না ভালো লাগে। বয়ফ্রেন্ডকে ছেড়ে আমাকে ব্যান্ডেজ লাগিয়ে আমাকে নিয়ে ঘুরতে চলে যায়। পুরো কলেজ তখন আমাকেই ওর বয়ফ্রেন্ড ভাবা শুরু করে। ওদের সম্পর্কে চিড় ধরতে ধরতে যখন ভেঙে যায় তখনই আমি গিয়ে ওকে প্রপোজ করি। ও যদিও তখন বলেছিল আমি অনলি তোমাকে বন্ধু হিসেবে দেখি, কিন্তু আমিও সেদিন একটা হিন্দি সিনেমার ডায়লগ বলে দিয়েছিলাম যে প্রেমের শুরু তো বন্ধুত্ব দিয়েই হয়। 1 সপ্তাহ পরে যখন সেই সিনিয়রটিকে নিজের ও আমার বান্ধবীর ছবি মেসেজ করি তখন একটা ক্রূর আনন্দ যে পাইনি তা নয়, তবে কখনো স্বপ্নেও ভাবিনি যে ছেলেটি আত্মহত্যা করবে। আমি আমার বান্ধবীকে সেই জিনিসটা জানাইনি, ওকে ওখান থেকে দূরে নিয়ে যাই। কে জানে যদি এই ঘটনা শুনে ওর মন আবার নিজের প্রাক্তন প্রেমিকের প্রতি গলে যায়। এখন এই ঘরে দাঁড়িয়ে কেন এসব মনে পড়ে যাচ্ছে? আমারও সাথে কি এরকমই হতে পারে? বয়স্ক লোকটি পাশ থেকে বলে উঠল, কি হলো, কোথায় হারিয়ে গেলে? চলো। পরের ঘরটায় ঢুকতেই একটা পোটকা গন্ধ এসে নাকে লাগলো। প্রকাণ্ড সেই ঘরের ভেতর বহু খাঁচা সাজানো আছে, যার মধ্যে মানুষের সাথে বন্দী আছে এক একটি হিংস্র পশু, যারা কিনা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে তাদের। আর লোকগুলো চিৎকার করে যাচ্ছে, চারিদিকে বয়ে যাচ্ছে রক্ত, কাঁচা মাংস ও জানোয়ারের গায়ের গন্ধ। বয়স্ক লোকটি বলল, এরা তারা যারা নিজের স্বার্থের জন্য অন্যের ক্ষতি করেছে। এই যেমন টাকার জন্য মিথ্যে সাক্ষী দাও। কিন্তু এইটুকুনির জন্য এত বড় শাস্তি? কোনো কেজি সাইজ যে স্মল মিডিয়াম লার্জ হবে, পাপ হয়। সামান্য একটি মিথ্যে সাক্ষ্যের জন্য একটি খুনি বেঁচে যায়, একজন নিরপরাধের শাস্তি হয়। এটা কি কম? মাথা হেড করে দিল। নিজের প্রমোশনের জন্য আমিও তো অনেকবার অফিসের বসকে অন্যদের ব্যাপারে মিথ্যে না বললেও বাড়িয়ে চালিয়ে তো বলেইছি। তাদেরও তো পরিবার থাকবে, হয়তো তাদের একটু মাইনে বাড়লে বেশি সুবিধা হতো, হয়তো আমারও পরিণতি এরকমই হবে। চুপচাপ পরের ঘরটির দিকে এগুলাম। পরের ঘরটিতে ঢুকতেই দেখি বিশালাকার হাঁড়ি উনুনে চড়ানো, আর তার থেকে বেরিয়ে আসছে ধোঁয়া। আমি একটি হাঁড়ির কাছে গিয়ে উঁকি মারতেই দেখি ভিতরে ফুটন্ত তেল, আর তার মধ্যে ভেসে আছে একটি মানুষের মুখ। কি বিভৎস তার চেহারা! মুখের চামড়া খয়েরি হয়ে গেছে পুড়ে, গা থেকে ধোঁয়া বেরোচ্ছে। কোঁচকানো চামড়ার ভেতর থেকে গলে যাওয়া চোখের মণিগুলো যেন আমার দিকে তাকিয়ে আছে। এখানে এদেরকে ভাজা হয়, যারা খাবারের মধ্যে ভেজাল মেশায়, নিজের স্বাস্থ্যের জন্য মানুষকে ভুলভাল খাবার খাওয়ায়, তাতে শরীর খারাপ করে, তাদের ঠিক একইভাবে এখানে ভাজা হয়। আমি নিতে পারলাম না, নাকের মধ্যে সেই ভাজা গন্ধটা লাগলো, যা কিনা ভেসে আসছে ওই হাঁড়িগুলোর ভেতর থেকে। আমি বমি করে দিলাম। না, আর না, এখান থেকে পালাতে হবে। আমি দৌড়ে বেরোনোর চেষ্টা করলাম, কিন্তু যেদিক দিয়েই যেতাম ফিরে আবার সেই রান্নাঘরেই ফেরত আসতাম। বৃদ্ধটি এবার বলল, যাত্রা পুরো না হওয়া অবধি তুমি বেরোতে পারবে না। চলো। পরের ঘরটিতে দেখলাম একটি প্রকাণ্ড যন্ত্র, বিশাল আকার একটা ভারী লোহার থাম, যা ধীরে ধীরে নিচে নেমে আসছে। আর সেই লোহার থামের নিচে বেঁধে ফেলে রাখা হয়েছে অগণিত মানুষকে। ধীরে ধীরে সেই লোহার থাম নিচে আসছে আর পিষে দিচ্ছে সেই মানুষগুলোকে। চিৎকারে ফেটে পড়ছে তারা, মুখ থেকে বেরিয়ে আসছে তাদের রক্ত, কানে ভেসে আসছে তাদের হাড় ভাঙার শব্দ। এরা সবাই বড় বড় নেতা ও শিল্পপতি,
কিন্তু এরা সবাই নিজেদের স্বার্থের জন্য সাধারণ মানুষ ও নিজেদের কর্মচারীদেরকে মিথ্যে বলে প্রতারণা করেছে, তাদের ওপর অত্যাচার করেছে। এইসব নেতারা এখানে আছে। আমি সেই আওয়াজ আর নিতে পারছিলাম না। আমি সেই লোকটিকে পরের ঘরে নিয়ে যাওয়ার জন্য বললাম। পরের ঘরটি ফাঁকা, শুধু মাঝে একটি গর্ত, আর তার ভেতর থেকে ভেসে আসছে অগণিত মানুষের চিৎকার। বয়স্ক লোকটি আমায় বলল, যারা অন্যদেরকে ইচ্ছাকৃতভাবে আঘাত করে, মারে, তাদেরকে এই গর্তে বহু বহু মোষ, গরু, হাতিদের মাঝে ফেলে দেওয়া হয়। তারা সারাক্ষণ ওই জানোয়ারদের মার খেয়ে যায়। পরের ঘরটিতে গিয়ে দেখি ঘরের মাঝে একটি ছোট্ট জলাশয়, 1 পা পাতার মতো জল হবে। তার মধ্যে কিছু মানুষকে বেঁধে রাখা হয়েছে, আর তাদের গা বেয়ে বেড়ে চলেছে অসংখ্য পোকা। তাদের আসল শরীরটাও দেখা যাচ্ছে না। কারোর গা ভর্তি মৌমাছি, কারোর গা ভর্তি চোখ। আমার গা ঝিনঝিন করতে লাগলো। বৃদ্ধ লোকটি এবার আমাকে অন্য একটি ঘরে নিয়ে গেল, কিন্তু এই ঘরের দৃশ্য আগের ঘরের দৃশ্যের থেকেও বীভৎস। মাটির ওপর পড়ে আছে কিছু মানব দেহ। কারুর হাত চিরে আলাদা করা হয়েছে, কারুর পা, আবার কারুর মাথা। 2 অঙ্গের মাঝখানে তাও রক্তের ধমনীগুলো লুটিয়ে আছে। সেই ছিন্ন ভিন্ন দেহগুলো কাতরে যাচ্ছে মাটিতে। সারা ঘর ভেসে যাচ্ছে রক্তে। যারা দরকার না থাকা সত্ত্বেও অন্যের জিনিস চুরি করে, তাদের সাথে এরকম করা হয়। আমি তখন একটা ঘোরের মধ্যে ছিলাম। এই সব বিভৎসতা দেখে যেন নিজের মানসিক অবস্থা, নিজের চেতনাকেই হারিয়ে ফেলেছিলাম। বৃদ্ধ আমাকে সেখান থেকে নিয়ে গেল একটি অন্ধকার ঘরে। সেখানে বিশেষ কিছুই নেই, অন্ধকার ছাড়া। হঠাৎ আমার দিকে ধেয়ে এলো একটি মহিলা। চোখে মুখে ভয়, অঝরে কেঁদে যাচ্ছে, আর মুখে শুধু আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমি মারা যাব, এই বলে চলেছে। আমি ওনার কাছে যেতে যাব, তখনই সেই অন্ধকার ঘর থেকে বেরিয়ে এলো একটি প্রকাণ্ড লোহার তৈরি পুরুষ মূর্তি। সারা গা থেকে লাল আলোর ছটা আর ধোঁয়া বেরোচ্ছে। বোঝাই যাচ্ছে এই চলমান মূর্তির দেহের তাপমাত্রা এখন যা, তাতে একে স্পর্শ করলে আর রক্ষে নেই। সেই মূর্তিটি নির্বিকারভাবে এসে সেই মহিলাকে টেনে তুলে আলিঙ্গন করল, আর তার সঙ্গে এই মহিলা চেঁচিয়ে কাঁদতে লাগলো। যন্ত্রণায় তার মুখ বিকৃত হতে শুরু করে দিয়েছিল, পুড়তে লাগলো তার সারা শরীর। আমি বাঁচাতে যাব, তখনই বৃদ্ধ আমাকে বাধা দিয়ে বলল, ছেড়ে দাও, এটাই ওর শাস্তি। কোন পাপের এরকম নৃশংস শাস্তি হতে পারে? স্বামীকে ছেড়ে যে অন্য পুরুষের সাথে শোয়ার পাপ, সেই পাপেরই শাস্তি হলো এটা। কিন্তু এটাও কি? প্রবঞ্চনা, কারুর ভালোবাসা ও আশাকে ভেঙে দেওয়া, কাউকে মিথ্যে স্বপ্ন দেখিয়ে নিজের দৈহিক সুখ মুক্তি করা, এগুলো আজকালকার দুনিয়া যা কিনা পাশ্চাত্যকে অনুসরণ করে নিজেদের বিনাশ ঘটাচ্ছে, তাদের চোখে স্বাভাবিক হতে পারে। কিন্তু বিয়ে, সম্পর্ক, এগুলো খুবই পবিত্র জিনিস। যে মহিলা বা পুরুষেরা এই সম্পর্কে সম্মান করতে পারে না, তাদের এই পরিণতি। কেন, আপনি কি কখনো? আমি মুখ নামিয়ে নিলাম। অফিস পার্টির পর সেদিন রাতে নীলিমার সাথে, না, নিজের স্ত্রীকে কখনো সেটা বলতে পারিনি। মৃত্যুর পর হয়তো আমার সাথেও এই পরিণতি আছে। বৃদ্ধ আমাকে নিয়ে গেল আরেকটি দরজার দিকে। দরজা খুলতেই দেখি সামনে ধুধু ফাঁকা মাঠ, আকাশে ঘন কালো মেঘ, কিন্তু কোনো হাওয়া নেই। বয়ে চলেছে একটা নদী। নদী বলা ভুল হবে, একটা নোংরা জলওয়ালা নালা, যার ভেতর থেকে এমনই উৎকট গন্ধ আসছে যে কারুর নাকে গেলে বমি করে ফেলবে। নালার জল ঘোলাটে, তাতে ভেসে যাচ্ছে পচা মৃতদেহ, যেগুলোকে কিনা কাকেরা টুকরে টুকরে কাটছে। সেই পচা মৃতদেহের দুর্গন্ধ এসে লাগছে নাকে। নালার কোণে স্তূপাকৃত মল ও মূত্র, যেগুলো গিয়ে পড়ছে সেই জলে। দেখেই গা গুলিয়ে গেল আমার।
বৃদ্ধ বলল, মনে আছে চাকরিটা পাওয়ার আগে আপনার কলেজের ফর্ম ফিল আপের জন্য আপনার বাবা নিজের জিপি ফান্ড ভাঙিয়ে আপনার অ্যাডমিশন করায়? হ্যাঁ, কিন্তু তার সাথে আপনার কি উচিত ছিল না চাকরি পাওয়ার পর টাকাটা ফেরত দেওয়ার? কিন্তু সেটা তো ভালোবেসে দিয়েছিল। চাকরি পাওয়ার পর নিজের বাবা মাকে ছেড়ে আপনি শহরে চলে আসেন। বয়সকালে ওনাদের সম্বল হওয়ার জায়গায় বেশ বউ বাচ্চা নিয়ে আপনি সংসার করতে লাগলেন। আমি এবার নিজের পিছনে বৃদ্ধের ঠান্ডা হাতটি অনুভব করলাম। আমাকে ক্ষমা করে দিন। আমি স্বার্থপরতা করেছি মানছি, কিন্তু আমাকে যেতে দিন। আমি তো এখনো জীবিত। এটা বৈতরণী নদী। মানুষের সব ধরনের কর্ম নিজের বুকে বহন করে চলেছে এই সময়ের আদিকাল থেকে। যারা যারা নিজেদের কর্তব্য বা দায়িত্ব পালন করে না, ক্ষমতার অপব্যবহার করে, তাদের শাস্তি এই নদীতে ডুবে মরা। আমার চোখে মুখে ভয় ফুটে উঠল। আমি অনুনয় করতে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই একটা ধাক্কা, আর আমি গড়িয়ে গেলাম সেই নদীর দিকে। একটা প্রকাণ্ড ঝটকায় ঘুম ভাঙল। সারা গা ঘামে ভিজে যাচ্ছিলেন। জানলা দিয়ে তখন সূর্যের আলো এসে ঢুকেছে, কিন্তু সেই স্বপ্ন আমার মনে একটা দাগ কেটে গেছে। নরকের সেই বীভৎস দৃশ্য ফুটে উঠছিল চোখের সামনে। আমি সেদিনই বাবা মার সাথে গিয়ে দেখা করলাম। তাদের নামে টাকা ফিক্সড করিয়ে দিলাম। ওনাদের বলেছিলাম শহরে এসে থাকতে, কিন্তু তারা ভিটেমাটি ছেড়ে আসতে চাননি। আমি এরপর থেকে প্রতি মাসেই মা বাবার সাথে দেখা করতে যাই। নিজের জীবনও যথাসাধ্য পরিবর্তন আনার চেষ্টা করেছি, যাতে যতটা সম্ভব কিছু ভুল কাজ না করি। কিন্তু আবার এবছর পিতৃপক্ষ এসেছে। আমার ভয় করছে আবার হয়তো নরকের দরজার সামনে আমাকে আসতে হবে। এতক্ষণ আপনারা শুনলেন নরকের দরজা। এবার আপনারা শুনবেন কালিম্পংয়ের আতঙ্ক। আমি যা বলতে চলেছি তার পুরোটাই সত্যি, একটুও বানিয়ে বলা নয়। আপনারা যদি এটা শুনছেন তাহলে দয়া করে সাহায্য পাঠান। আমি কালিম্পংয়ের নেওয়ার ন্যাশনাল পার্কে নিজের কেবিনের বাইরে চা খেতে খেতে দূরের সূর্যাস্ত দেখছিলাম। তখনই কেমন একটা কাঁপুনি অনুভব করলাম। ঠান্ডার কাঁপুনি নয়, অনেকটা ভূমিকম্পের কাঁপুনি। আমার চাটাও নড়ে উঠেছিল। তারপরেই গাছের উপরে যাওয়ার আওয়াজ কানে এলো, আর তার সাথেই এক ঝাঁক পাখিকে জঙ্গলের ওপর উড়ে যেতে দেখলাম। আর তখনই হঠাৎ চোখে পড়ল একটা ধোঁয়াটে কালো মেঘ। পরক্ষণেই মনে হলো যে ভূস্খলন হতে পারে। এরকম পাহাড়ি এলাকায় এসব হয়েই থাকে। আমি তাড়াতাড়ি নিজেকে তৈরি করে নিচ্ছিলাম ভূস্খলনের জন্য। আমি বেরিয়ে এসে এদিক ওদিক তাকাতেই আমার চোখ গেল প্রথম যেদিকে গাছপালা উপড়ানোর আওয়াজ এসেছিল। আমি যা নিজের চোখে দেখলাম তা আমার চোখে না দেখলে হয়তো বিশ্বাস করতে পারতাম না। আপনাদের বললে আপনারাও বিশ্বাস করবেন কিনা জানি না। একটা নারকীয় আকৃতির নরকঙ্কাল, যার উচ্চতা কমসে কম একটা ঝাউ গাছের কাছাকাছি হবে। আমি কঙ্কাল বলছি বটে, কারণ ওটা দেখতে নরকঙ্কালের মতন। সেই নরকঙ্কালের ওপর জড়ানো কালো ঝুলে পড়া চামড়া, যার সারা গায়ে পছন্দ হয়েছিল, আর বিভিন্ন জায়গা থেকে পোকামাকড় বেরিয়ে আসছে। আস্তে আস্তে এক পা করে জঙ্গলের বুক ছিঁড়ে সেই প্রকাণ্ড দানবটা এগিয়ে চলছিল। দুটো লম্বা লম্বা হাত, তাতে 3টে আঙুল ঝুলেছিল তার দেহের দুই পাশে, আর গলাটা অস্বাভাবিক লম্বা, যেন মানুষের দেহে ঘোড়া বা জিরাফের গলা লাগিয়ে দিয়েছে কেউ। ভাটার মতো চলছিল তার চোখ দুটো। জঙ্গলের মাঝে কি যেন খুঁজছিল সে। ভাগ্যক্রমে জিনিসটা আমার থেকে ভালোই দূরত্বে ছিল। আমার প্রথম চিন্তা এলো গাড়ি বের করে পালানো, কিন্তু তার জন্য ঘরের ভেতরে যেতে হবে, চাবিটা নিতে হবে, গাড়ি স্টার্ট দিতে হবে, মেন গেটটা খুলতে হবে। কিন্তু গাড়ি করে কি এটার থেকে পালিয়ে বাঁচতে পারবো? ভয়ে আড়ষ্ট হয়ে গেছিলাম। তখনই প্রাণীটা নিজের মুখ খুলে একটা ডাক ছাড়ল, যা শুনতে অনেকটা একটা পাহাড়ি হরিণ জাতীয় লাগে। 2-3 বার সে ডেকে গেল,
আর তখনই এমন একটা ঘটনা ঘটল যাকে দুর্ভাগ্য ছাড়া কিছু বলা যায় না। হুট করে ওর ডাকের মাঝে আমি বেঁচে দিলাম। ও নিজের ডাকটা মাঝখানে থামিয়ে দিল, আর তারপর হুট করে একটা বাচ্চার খনার আওয়াজ করে বলে উঠল, হ্যালো। ওই জিনিসটার মুখ থেকে মানুষের মতো গলার আওয়াজ শুনে আমার হৃৎপিণ্ড যেন মুহূর্তের জন্য থেমে গেছিল। আমি তৎক্ষণাৎ নিজের নাক টিপে ধরলাম যাতে আর হাঁচি না পায়। প্রাণীটা এবার ঘুরে আমার কেবিনের দিকে তাকাল। আমি দৌড়ে নিজের ঘরের মধ্যে ঢুকে গেলাম। ও আরও এক পা এগিয়ে এসে আবার সেই একই সুরে বলল, হ্যালো। আমি কি করব ভাবছি, তখনই জঙ্গলের মধ্যে থেকে কিছু হরিণের আওয়াজ, আসল হরিণের আওয়াজ। প্রাণীটা এবার আমার কেবিন থেকে নজর সরিয়ে ওই হরিণগুলোর দিকে তাকালো। তারপর সেদিকে এমনভাবে এগিয়ে গেল যেন কিছুক্ষণ আগে আমাকে খুঁজছিলেন না। আমি এই সুযোগে নিজের গাড়ির চাবি, আমার রাইফেল আর ফোনটা নিয়ে ভেতরে বসলাম। সব দরজা জানলা লাগিয়ে দিয়েছি। 1 ঘন্টা হয়ে গেছে সেই ঘটনা, এখনও আর কোনো আওয়াজ পাইনি, না হরিণের না ওই প্রাণীটা। আমি পুলিশকে কল করে সব জানাই আর বলি আমাকে বাঁচানোর জন্য লোক পাঠাতে, কিন্তু যা হয় তারা ভেবেই নিল আমি নেশা ভাঙ করে ভুল দেখছি। কীভাবে বোঝাবো ওদের? নেটওয়ার্ক স্লো, তাই নিজের বন্ধুদেরকেও টেক্সটগুলো পাঠাতে পারছি না। 2-1জনকে ফোন করলাম, কিন্তু রিং হয়ে হয়ে কেটে গেল। আমি পুরো গল্পটাকে রেকর্ড করে তাই আপলোড করে দিচ্ছি, এই আশায় যে ইন্টারনেটে আপলোড হলে ওটা কারুর না কারুর কাছে পৌঁছাবে আর কেউ সাহায্য পাঠাবে। আর যদি জিনিসটা ফিরে এসে আমাকে মেরে ফেলে তাহলে এটাই আমার শেষ মেসেজ। যারা আমাকে ভালোবাসে তাদেরকে বলে দিই আমি পাগল হয়ে যাইনি, আর কিছু নেশালেও খাইনি। কেউ যদি এই প্রাণীটার ব্যাপারে জানে সে যেন আমাকে জানায়। কেউ প্লিজ জানাও, আমি কি করে এই রাতটা কাটাবো? আমাকে কেউ বাঁচাও, আমি মজা করছি না। আর পারলে রাতের বেলায় নেওয়ার ন্যাশনাল পার্ক থেকে দূরে থেকো। এতক্ষণ আপনারা শুনলেন কালিম্পংয়ের আতঙ্ক। এবার আপনারা শুনবেন মহাসাগরের তাণ্ডব। আগে এক সময় খুব সাঁতার কাটতাম, যদিও এখন বন্ধ করে দিয়েছি। 1 বছর আগে অবধি আমি একজন লাইসেন্সওয়ালা ডুবুরি ছিলাম। কী আর বলবো আপনাদের, সমুদ্রের নিচের জগতের ব্যাপারে এ যেন এক আলাদাই গ্রহে এসে পড়া মনে হয়। সাদা সাদা বালি, চারিদিকে ঘিরে থাকা কুয়াশার মতো নীল জলের আস্তরণ, তারই মাঝে হালকা হালকা সূর্যের আলোর ঝিলিক, যা কিনা প্রতিফলিত হয় ভেসে যাওয়া মাছের গা থেকে। প্রচুর ডুবে যাওয়া জাহাজের ধ্বংসস্তূপ দেখা যায়, কিন্তু আমার সেই মাছেদের সাথে ভেসে বেড়ানোটাই ব্যাপক লাগে। যাই হোক, আসল ঘটনাটায় আসা যাক। তা একবার সাগরদ্বীপের কাছে একটা জায়গায় 40 ফুট গভীরে নেমেছিলাম। আমার সাথে 2টো ট্যাঙ্ক ছিল, তাই অনেকক্ষণই থাকা যেত জলের তলায়। আমার ডান দিকে একটা ডুবে যাওয়া পাহাড় মতো ছিল, আর বাঁ দিকে বালি আর কিছু প্রবাল। সেদিন জলে কিছুই তেমন নতুন লক্ষ্য করিনি, তাই বোর হয়ে উঠে আসছিলাম। তখনই হুট করে পাথরের খাঁজে একটা সুর লক্ষ্য করলাম। ছোটোখাটো নয়, বেশ বড় একটা সুর। অক্টোপাস, প্রকাণ্ড একটা অক্টোপাস আমার নিচে সমুদ্রের তলায় অলসভাবে শুয়েছিল। জলের মধ্যে আলোর প্রতিফলনের জন্য অনেক সময় দূরত্ব আকার বোঝা যায় না, কিন্তু আমার অভিজ্ঞতা আছে জলের ভেতরে। স্পষ্টই বুঝতে পারছিলাম প্রাণীটা কম করে হলেও একটা ছোটোখাটো ঘোড়ার আকারের তো হবেই। হয়তো গভীর সমুদ্র থেকে ভেসে তটবর্তী এলাকায় এসে কোনো কারণে আটকে গেছে। গভীর সমুদ্রে এরকম অনেক ভয়ঙ্কর জীবী আছে যাদের মধ্যে এখনও অনেক প্রাণীকেই বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি। অক্টোপাসরা মানুষদের সাথে খুব একটা মেলামেশা করে না, পালিয়ে যায়। মানুষ দেখলেই তারা বেশিরভাগ সময় পালিয়ে যায়। আপনারা অ্যানিম্যাল প্ল্যানেট বা ইউটিউবে দেখেছেন হয়তো কীভাবে নিজেকে বাঁচানোর জন্য এরা রূপ পাল্টে নেয়। যদিও সব অক্টোপাসরা সেটা করে না, তবে বেশিরভাগই খুব ভালো লুকোতে পারে। তাই এরকম একটা গভীর সমুদ্রের অক্টোপাসকে দেখাটা ভাগ্যের ব্যাপার। গায়ের রঙটা কালচে সবুজ ছিল, আর সুরগুলো ওর চারিদিকে জড়ানো ছিল। এক একটা 4 ফুটের হবে, আর নিচের দিকটা ফ্যাকাশে সাদা। চোখের মণি দুটো ড্যাব ড্যাব করে তাকিয়েছিল।
যেন সোনালি একটি গোলকের মধ্যে কোনো কালো ছোপ দেওয়া। অক্টোপাসটা নড়ছিল না, দেখে মনে হচ্ছিল যেন মারা গেছে। আমি ভাবলাম প্রাণীটার আর একটু কাছে গিয়ে দেখি। পাশ দিয়ে কিছু পমফ্রেট ভেসে যাচ্ছিল। আমি নিজের পকেট থেকে একটা ছুরি বের করে চালিয়ে দিলাম একটার গায়ে। আপনাদের শুনতে খারাপ লাগতে পারে, তাতে আমার কিছুই করার নেই। খুব সন্তর্পণে সেই দৈত্যকার অক্টোপাসটার কাছে গিয়ে তাকে সেই মৃত মাছটা দিতে গেলাম। কাছের থেকে বুঝলাম অক্টোপাসটা যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি বড়। অন্য অক্টোপাস হলে এতক্ষণে পালিয়ে যেত, কিন্তু এ পালালো না, মরার মতো পড়ে থাকলো। ধীরে ধীরে নিজের একটা সুরকে আমার মাছটার কাছে নিয়ে এলো। তারপর সেই মাছটাকে ধরে নিজের প্রকাণ্ড দেহের তলায় মুখে পুড়ে ফেলল। আমি আরেকটু কাছে গেলাম যাতে ওর সাথে বন্ধুত্ব করতে পারি। আধ ঘন্টা মতো ওর আশেপাশে থাকার পর ও আমার উপস্থিতিতে পরিচিত হয়ে গেছিল। সে আমার সাথে এবার খেলাও করা শুরু করেছিল। মাঝে মাঝে দূরে ভেসে যাচ্ছিল, মাঝে মাঝে কাছে আসছিল। আমার কাছে একটা রড থাকতো, যা দিয়ে আমি সমুদ্রের নিচে কিছু খোঁজার থাকলে শ্যাওলা সরাতাম। আমি ভাবলাম কুকুরদের যেমন কোনো বল বা ছড়ি ছুঁড়ে দিলে তারা সেটাকে কুড়িয়ে নিয়ে আনে, একেও যদি এই জিনিসটা ছুঁড়ে দেওয়া হয় তাহলে এও কি কুড়িয়ে নিয়ে আনবে? আমি রডটাকে জলের মধ্যে ছুঁড়ে দিলাম। রডটা ভেসে গভীরে চলে গেল, কিন্তু অক্টোপাসটা ওটাকে বেশি দূর যেতে দিল না। সাঁতরে গিয়ে ওটাকে ধরে নিল, কিন্তু ওটাকে আর নিয়ে এলো না, উল্টে ছুঁড়ে দিল আমারই দিকে। ও আবার অনুকরণ করছিল। আমি রডটাকে ধরলাম। এবার আমার মাথায় আরেকটা বুদ্ধি খেলে গেল। আমার কাছেই সমুদ্রের মেঝেতে একটা প্রকাণ্ড 4টা পাথর পড়েছিল, যার পুরোপুরি কাদা আর শ্যাওলায় ভর্তি। আমি সেই পাথরের ওপর রড দিয়ে আঁকতে শুরু করলাম। আমি তাতে একটা মানুষের আকৃতি আঁকলাম, গোল মাথা, সরু দেহ, আর 2টো লাইন দিয়ে 2টো হাত, 2টো লাইন দিয়ে 2টো পা। অক্টোপাসটা এক মনে সেদিকে তাকিয়েছিল। আমি এবার রডটা ছুঁড়ে দিলাম। সে সহজেই সেটাকে ধরে নিল। কিছুক্ষণ ওটাকে নিয়ে খেলা করলো। আমি ভাবলাম যে হয়তো একটু বেশি আশা করে ফেলেছি, যতই হোক সামুদ্রিক প্রাণী মাত্র। কিন্তু তখনই অক্টোপাসটা রডটা নিয়ে সেই পাথরের ওপর ছবি আঁকা শুরু করলো। আমার থেকেও বাজে, তাও আমাকেই অনুকরণ করছিল। শুনেছিলাম অক্টোপাসটা বুদ্ধিমান হয়, কিন্তু আজ প্রথম দেখলাম। কিন্তু এ কি? এটা তো আমি যা এঁকেছি তার অনুকরণ নয়। গোল মাথা, দেহ নেই, শুধু 8টা হাত। ও আমার আঁকাটা আঁকেনি, ও নিজেকে এঁকেছে। সেই সময়ে যদি একটা ভিডিও ক্যামেরা থাকতো তাহলে নির্ঘাত এই ভিডিওটার কোটি কোটি ভিউ আসতো। নিজের অস্তিত্বের জ্ঞান রাখার ক্ষমতা প্রকৃতিতে মাত্র 2টি প্রাণীর আছে যতদূর আমার জানা, এক মানুষের আর দ্বিতীয় চিম্প্যাঞ্জির। কিন্তু এই মেরুদণ্ডহীন অক্টোপাসটার যে এই ক্ষমতা আছে সেটা জানলে তো বিশাল ব্যাপার ঘটবে। অবশ্য তখন এটাই ভেবেছিলাম। কথাটা মাথায় আসতেই উত্তেজিত হয়ে গেলাম। অক্টোপাস রড আমাকে দিল, আমি বাকি সামুদ্রিক প্রাণীগুলোকে আঁকলাম। এরমভাবে কিছুক্ষণ চলল। দুজনে মিলে সমুদ্রের বিভিন্ন প্রাণীর ছবি আঁকলাম। ও কিছু সাবমেরিন ও জাহাজেরও ছবি এঁকেছিল। তারপর অক্টোপাসটা আরেকটা ওরম দেখতে পাথরের কাছে ভেসে গেল, একটা খালি ক্যানভাস। এবার সেই পাথরের এক কোণে ছোট্ট করে আমাকে আর নিজেকে আঁকলো। তারপর সে বড় দেখে কিছু একটা আঁকতে থাকলো। প্রথমে ভেবেছিলাম কোনো বড় তিমি মাছ হবে, কিন্তু বঙ্গোপসাগরের এত বড় তিমি মাছ তো হয় না। তার উপর ওটা তিমি মাছের মতো লাগছিলও না। পিঠে উট বা ষাঁড়ের মতো একটা কুঞ্জ মতো আছে, প্রকাণ্ড বড় বড় হাত পা। কোনো বড় সামুদ্রিক খনিজের প্ল্যাটফর্ম নাকি? না, লাইনগুলো তো এরকম হবে না। আর অক্টোপাসেরই জানার কথা নয় যে প্ল্যাটফর্মের ওপরে যা কিনা জলের বাইরে থাকে তা কেমন দেখতে হবে। ওর আঁকা শেষ হওয়ার পর কিছুক্ষণ চুপচাপ বসে থাকলাম। আমি ওর থেকে রডটা নিয়ে নিই। আমি আমাদের দুজনেরই আঁকার চারিদিকে একটা গোল আঁকলাম, আর তারপর ওটার থেকে একটা লাইন আঁকলাম সেই বড় আঁকাটার দিকে। আমি জানি না অক্টোপাসটা কী বুঝলো। আমি নিজেও বুঝতে পারছিলাম না যে ও কী এঁকেছে। ও কিছুক্ষণ বসে থাকলো। আমার হাত থেকে অন্যবারের মতো রডটাও আর নিল না।
তারপর হঠাৎ সে সাঁতরে দূরে যেতে লাগলো। আমিও পিছু নিলাম। ও যেন কিছু দূর গিয়ে থেমে যাচ্ছিল যাতে আমি আসতে পারি। বুঝলাম ও চাইছে আমি যেন ওর পিছনে আসি। অনেকক্ষণ এরকম চলল, তারপর হুট করে থেমে গেল। এখানে গিয়ে সমুদ্র আরও বেশি গভীর হয়ে গেছে। সমুদ্রের নিচের তলাটাও আর দেখা যাচ্ছে না। আমার দ্বিতীয় ট্যাঙ্ক ততক্ষণে হাফ খালি হয়ে গেছিল। আমার আর এগোনো উচিত ছিল না, তাই আর গেলাম না। ও কিছুক্ষণ থেমে আমার অপেক্ষা করলো, তারপর সেই গভীর সমুদ্রে মিলিয়ে গেল। আমি কিছুক্ষণ ওর অপেক্ষা করলাম, তারপর ধীরে ধীরে নিচের বোটের দিকে সাঁতরে যেতে লাগলাম। তখনই হঠাৎ একটা খুব জোর গর্জনের আওয়াজ এসে কানে লাগলো। জলের মধ্যে আওয়াজের তীব্রতা আরও বেড়ে যায়। আওয়াজটা জোরে ছিল না, কিন্তু যেটার থেকে আসছিল সেটা কোনো বড় কিছু ছিল। আমি শুনেছিলাম যে জলের তলায় সুপ্ত আগ্নেয়গিরি থাকে, যা অনেক সময় ফাটে, কিন্তু কখনো নিজের চোখে দেখিনি। তাই ভাবছিলাম হয়তো এবার দেখার সুযোগ পাবো। কিন্তু গর্জনটা কোনো আগ্নেয়গিরির থেকে বেশি কোনো জীবিত প্রাণীর লাগলো। আমার আশেপাশের মাছগুলো ভয় পেয়ে গেছিল। তারা পাগলের মতো দিশাহীন বা এদিক ওদিক সাঁতরে পালাতে লাগলো। প্রায় সবাই দ্রুত সাঁতরে কিনারার দিকে পালালো। তখনই হঠাৎ সেই অক্টোপাসটা ভেসে এলো আমার দিকে। সে বা তার মতো দেখতে অন্য কোনো অক্টোপাস। সে আমার সামনে ভেসে আসলো, তারপর ছুটে অন্য মাছেদের সাথে আমার পাশ দিয়ে ভেসে চলে গেল। আবার দ্বিতীয়বার শুনলাম সেই গর্জনের আওয়াজ। আমার সামনে সেই সময় খোলা সমুদ্র, যার দুধারে কোনো কিছুই নেই। নিচে সমুদ্রের মেঝে এতই গভীর যে কিছুই দেখা যাচ্ছে না, শুধু একটা কালো অন্ধকার ছাড়া। আমি লক্ষ্য করলাম দূরে একটা ঘন অন্ধকার যেন গভীর হয়ে আসছে আমার দিকে। কত দূর বা কত বড় বোঝা যাচ্ছে না। জলের মধ্যে কিছুই বোঝা যাচ্ছিল না ঠিকভাবে, কিন্তু ওটা কোনো সাবমারিন বা তিমি মাছ ছিল না। আমি এটাও বুঝতে পারছিলাম না যে ওটা কোনো প্রাণী না কোনো প্রাণীর ঝাঁক। কিন্তু লতা বা জেলিফিশের মতো কিছু শোল যেন ঝুলেছিল ওর থেকে, কিন্তু সেগুলো প্রকাণ্ড আকারে। মনে হচ্ছিল যেন কোনো প্রকাণ্ড প্রবালের প্রাচীর ভেসে বেড়াচ্ছে জলে, যার থেকে সামুদ্রিক লতা ঝুলে আছে। অন্ততপক্ষে যতটা অংশ আমি দেখতে পাচ্ছিলাম তাতে তো তাই লাগছে। ধীরে ধীরে যেন জিনিসটা মিলিয়ে গেল, কিন্তু মিলিয়ে যাওয়ার আগে আমি তার পিছনে আরও বড় কিছু একটাকে মিলিয়ে যেতে দেখলাম। বুঝলাম যেটা দেখলাম সেটা শুধু একটা অংশ আরও প্রকাণ্ড কিছু। আবার ভেসে আসলো সেই গর্জন। একটা অজানা আতঙ্ক ঘিরে ধরল আমাকে। আমি কোনো বিপদে ছিলাম না। জিনিসটা যতই প্রকাণ্ড হোক, আমার অবধি সাঁতরে আসতে ওরও সময় লাগতো। কিন্তু মনের মধ্যে এই ধারণাটাও হলো যে ও কাছে এসে গেলে হয়তো সাঁতরে বাঁচতে পারবো না। আমি হয়তো কোনো অতল গহ্বরে তলিয়ে যাব। সমুদ্রই হয়তো আমাকে তুলে নিয়ে গিয়ে গ্রাস হিসেবে তুলে দেবে সেই অন্ধকারের মুখে। ভাবা মাত্রই নিজের সর্বশক্তি প্রয়োগ করে জলের ওপর ওঠার চেষ্টা করলাম। যতই উপরে উঠছিলাম, আমার কোমর, আমার গা, আমার হাত পায়ে টান ধরতে আরম্ভ করেছিল। কিন্তু এই মুহূর্তে সেই ব্যথার দিকে মন দেওয়ার মতো সময় ছিল না। আমি যে কোনোভাবে জলের ওপরে মাথা তুললাম। আমার নৌকার থেকে আমি ভালোই দূরে ছিলাম। সারা গায়ে সেই মুহূর্তে ব্যথা। মুখে মাউথপিসটা নিয়েছিলাম, কারণ মুখটা তখনও জলের তলায়, শুধু চোখটা ওপরে। আমি নিজের নৌকাকে ডাকতেও পারছিলাম না। আমার অবস্থা খুবই খারাপ ছিল। জলের ওপর থেকে আরোই বোঝা যাচ্ছিল না ও জিনিসটা কোথায়, বা এই মুহূর্তে হয়তো আমারই নিচে ও ভেসে বেড়াচ্ছিল। আস্তে আস্তে হাতের ব্যথা নিয়ে নিজের নৌকার দিকে সাঁতরাতে লাগলাম। অবশেষে নৌকার একজন আমাকে দেখতে পেল আর আমাকে তুলে নিল। আমার হাত পা আঁকড়ে গেছিল। হসপিটালাইজড করতে হয়েছিল আমাকে। ডাক্তার বলেছিল আমার ভাগ্য ভালো, আমার স্ট্রোক হয়নি। তা এই ছিল আমার গল্প। ক্ষমা করবেন, এই গল্পে কোনো ভালো শেষ দিতে পারলাম না। আমি নিজেই জানি না আমি সেদিন কী দেখেছিলাম বা ওই গর্জনটা কোন প্রাণীর ছিল। আমার বন্ধুরা বলেছিল যে ওটা হয়তো সমুদ্রের ভিতরে অনেক সময় অক্সিজেন কম থাকলে এরকম হয়।
আমি জানি জিনিসটাকে নার্কোসিস বলে, কিন্তু নার্কোসিস মানুষকে একটা নেশার ঘোরের মতো লাগিয়ে দেয়। এতে অ্যাংজাইটি কমে, বেড়ে যায় না। আর যদি সবই মনের ভুল হয়ে থাকে, তাহলে এত নিখুঁতভাবে কী করে? হ্যালুসিনেশন তো কখনো এত নিখুঁত হয় না। আমি এরপরও 2-3 বার জলে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। হাত পা কাঁপতে আরম্ভ করত। আমি জানি ওই গভীর জলে কিছু একটা আছে, আর সেই কিছু একটার সম্মুখীন আমি আর হতে চাই না।